আজকে আমরা আলোচনা করব 1872 সালের সাক্ষ্য আইন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। 1872 সালের এই সাক্ষ্য আইন মূলত সর্বপ্রথম এই আইনটি ভারতীয় উপমহাদেশের জন্য উপযুক্ত করে তৈরি করার যে দায়িত্বভার দিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্ট, এটা প্রথম দায়িত্ব দেওয়া হয় স্যার হেনরি সামারমেইনকে, যিনি একটি আইন প্রণয়ন করেছিলেন, কিন্তু ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে তৎকালীন সময়ে এটা উপযোগী ছিল না, যে কারণের জন্য এই আইনটির কার্যকারিতা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে 1871 সালে ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস স্টিফেনকে দায়িত্ব দেন এই ভারতীয় উপমহাদেশের জন্য একটি উপযুক্ত সাক্ষ্য আইন প্রণয়নের জন্য, ড্রাফটিং এর জন্য বা এখানে খসড়া প্রণয়নের জন্য। তিনি এই আইনটি তৈরি করে বা এখানে ড্রাফটিং করে ব্রিটিশ পার্লামেন্টে জমা দেন বিল আকারে, এবং এটি সেখানে পাশ হয়। পরবর্তীতে 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে এই আইনটি ভারতীয় উপমহাদেশে কার্যকারিতা শুরু করে বা কার্যকরণ হয় বা কেম ইনটু ফোর্স বা enacted this Evidence Act 1872 1st September in this subcontinent or Indian subcontinent। এই ভারতীয় উপমহাদেশে তখন কার্যকর শুরু হয়, যা এখনো পর্যন্ত বলবৎ আছে। অবিভক্ত ভারতে, যা ব্রিটিশ শাসনামলের অধীনে ছিল বা শাসনের অধীন ছিল, ঠিক তখন থেকেই এই আইনটি 1872 সাল থেকে এখনো পর্যন্ত এই উপমহাদেশের বিভিন্ন দেশে, যা পরবর্তীতে ডিভিশন হয়েছে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এখানে এখনো প্রচলন আছে এই আইনটি। তো আইনটির কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে বা সংশোধন হয়েছে, ভারতেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে, পাকিস্তানও হয়েছে। বাংলাদেশে এখানে কিছু সংযোজন করা হয়েছে, যেমন ইলেকট্রনিক এভিডেন্স, যেটা আগে ছিল না। এই ইলেকট্রনিক এভিডেন্সটা মূলত এই আমাদের যে সাক্ষ্য আইনের দালের সাক্ষ্যের ভিতরে আনা হয়েছে, যেটা ইলেকট্রনিক ডকুমেন্টস বা কম্পিউটারাইজ ডকুমেন্টস। এখানে সিসিটিভি ক্যামেরা, যেটা ক্লোজ সার্কিট ক্যামেরার যে পিকচার বা সেখানে যে ধারণকৃত ছবি বা পিকচার বা কাহিনী, বা এখানে স্টেটমেন্ট, বিভিন্ন স্টেটমেন্ট যা কম্পিউটারাইজ বা এখানে হার্ড ডিস্কে থাকে, বিভিন্ন জায়গায় সংরক্ষিত থাকে, সিসিটিভি ক্যামেরা তার ভিতরে অন্যতম। এগুলোকেও এভিডেন্স অ্যাক্টের আওতাভুক্ত করা হয়েছে বা এখানে সাক্ষ্য আইনের আওতাভুক্ত করা হয়েছে। সুতরাং আমরা ইলেকট্রনিক এভিডেন্স বা ডকুমেন্টসকে আমরা সাক্ষ্য আইনের ভিতরে অবশ্যই নিয়ে আসছি, যা সাক্ষ্য আইনের অন্যতম একটি নতুন সংযোজন। 1872 সালের এই সাক্ষ্য আইন আমাদের দেশের যে বিচারিক ব্যবস্থায় ব্যবহৃত হয়, সাধারণত ফৌজদারি এবং দেওয়ানি কার্যবিধিতে, এই 1872 সালের যে এভিডেন্স অ্যাক্ট বা এভিডেন্স বা সাক্ষ্য আইন, যা এখনো প্রচলন আছে, সেভাবেই আমাদের এই বিচার কার্য পরিচালিত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এর প্রচলন নাই, যেমন এখানে সালিশ বিচার ক্ষেত্রে, সালিসির ক্ষেত্রে এটা, আরবিট্রেশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় না এই সাক্ষ্য আইনটা। এবং বাংলাদেশের যে বিভিন্ন সেক্টর আছে, যেমন আমাদের এখানে কোর্ট মার্শালের ক্ষেত্রে এই সাক্ষ্য আইনের প্রচলন খুবই কম বা নেই বললেই চলে। তবে স্পষ্ট করে বলা হয়েছে যে 1952 সালের যে আর্মি অ্যাক্ট বা এখানে সৈন্যবাহিনী যে আদেশ বা আইন, সেখানে কোর্ট মার্শালের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। তাছাড়া 1961 সালের যে নৌবাহিনী শৃঙ্খলা অধ্যাদেশ, সেখানেও এই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। নেভাল
নেভাল যে অর্ডিন্যান্স আর নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, এখানে 1961 সালের নৌবাহিনীর শৃঙ্খলা অধ্যাদেশ, সেক্ষেত্রেও এই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। তাছাড়া এখানে 1953 সালের যে এয়ারফোর্স অ্যাক্ট বা বিমান বাহিনী যে আদেশ বা বিমান বাহিনীর যে আইন, সেখানেও এই কোর্ট মার্শালের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। তাহলে আমরা তিনটি ক্ষেত্র পেয়েছি এখানে, সেটা হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী। এই ক্ষেত্রেও এই কোর্ট মার্শালের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। সাক্ষ্য আইনে মোট ধারা আছে 167 ধারা আছে, 167 sections. There are 167 sections in the Evidence Act 1872. তো এই 167 ধারার ভিতরে 3 ধারায় আছে সাধারণত যে এর ডেফিনেশন বা সংজ্ঞা, সাক্ষ্যের সংজ্ঞা এখানে বলা হয়েছে। তো এই সাক্ষ্যকে যে সাক্ষ্য সাধারণত ওরাল এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য, এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যের ভিতরে মৌখিক সাক্ষ্য এবং এই দালিলিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য এবং এই দালিলিক সাক্ষ্য সাধারণত কিভাবে প্রমাণিত হবে এইটা ব্যাখ্যা করা আছে সাধারণত সেকশন 59 থেকে সেকশন 65 পর্যন্ত, অর্থাৎ 59 ধারা থেকে 65 ধারা পর্যন্ত যে মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণের যে বিষয়টি, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। 59-এ যেটা 59 ধারায় যেটা আছে সেটা হচ্ছে যে মৌখিক সাক্ষ্য কিভাবে হবে বা মৌখিক সাক্ষ্য আসলে কি, সে বিষয়ে বলা হয়েছে। মৌখিক সাক্ষ্য অর্থাৎ দালিলিক সাক্ষ্য ছাড়া যে সাক্ষ্য প্রদান করা হয় সেটি হচ্ছে মৌখিক সাক্ষ্য। এই মৌখিক সাক্ষ্য বা অরাল এভিডেন্স অর্থাৎ ডকুমেন্টারি, এক্সেপ্ট ডকুমেন্টারি এভিডেন্স, দেয়ার ইজ অরাল এভিডেন্স, অর্থাৎ এক্সেপ্ট ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ যে দালিলিক সাক্ষ্য ব্যতীত সকল সাক্ষ্যই মৌখিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত। এখন এই যে মৌখিক সাক্ষ্য, এই মৌখিক সাক্ষ্য বলতে আমরা কি বুঝি? যে কোনো সাক্ষী তিনি যে স্টেটমেন্ট দেন আদালতে, সেই স্টেটমেন্টটাই মূলত হচ্ছে মৌখিক সাক্ষ্য। সেটা অনেক সময় তিনি মুখে বলেন, অনেক সময় তিনি আকার ইঙ্গিত বলতে পারেন। যেমন আমাদের 119 ধারায় বলা হয়েছে বোবার সাক্ষী, অর্থাৎ যে ডাম বা এখানে যিনি কথা বলতে পারেন না, তিনি কিন্তু সাক্ষী দিতে পারেন। তবে সেই সাক্ষীটা হবে সাধারণত বোবার সাক্ষী বা বধিরের সাক্ষী। সেই বোবার সাক্ষীটা হবে সাধারণত এখানে 119 ধারায় এটা বর্ণনা করা হয়েছে, যা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ বোবার সাক্ষীও মৌখিক সাক্ষী, এবং ইশারা ইঙ্গিত দিয়ে যে সাক্ষী প্রদান করা হয় সেই সাক্ষীটাও মৌখিক সাক্ষীর অন্তর্গত। এখন এই মৌখিক সাক্ষ্য যে আমরা দিয়ে থাকি, এই মৌখিক সাক্ষ্য কেমন হবে, মৌখিক সাক্ষ্য কিভাবে হবে তারও বর্ণনা করা হয়েছে। এটা আমরা যদি 60 ধারা অর্থাৎ সেকশন 60-তে যাই, তাহলে দেখো মৌখিক সাক্ষ্য মাস্ট বি ডিরেক্ট, এখানে উল্লেখ করা আছে। এখানে সাধারণত 60 ধারায় বলা হয়েছে বা সেকশন 60-তে বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। কারণ এই প্রত্যক্ষের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এই 60 ধারায়। কিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে? এখানে বলা হয়েছে যে যা তিনি দেখেছেন স্বচক্ষে, অর্থাৎ চাক্ষুষ, অর্থাৎ যিনি যে সাক্ষী সাক্ষ্য দিবেন। এখানে আমাদের জানা দরকার সাক্ষী এবং সাক্ষ্যর ভিতরে কিন্তু পার্থক্য আছে। সাক্ষী হচ্ছে উইটনেস আর সাক্ষ্য হচ্ছে এভিডেন্স, অর্থাৎ সাক্ষী যা প্রদান করেন সেটি হচ্ছে এভিডেন্স। অর্থাৎ সাক্ষী যেটা স্টেটমেন্ট দেন বা ডকুমেন্টস এটা প্রডিউস করেন, এগুলি সবই হচ্ছে এভিডেন্স। আর তিনি এই এভিডেন্স যিনি উপস্থাপন করেন বা যিনি যে স্টেটমেন্ট উপস্থাপন যিনি করেন বা যে স্টেটমেন্ট দেন,
তিনি হচ্ছেন সাক্ষী বা উইটনেস। উইটনেস মানে সাক্ষী, আর এভিডেন্স মানে হচ্ছে সাক্ষ্য। এখন এই সাক্ষ্যটা সাধারণত মৌখিক সাক্ষ্য অবশ্যই ডিরেক্ট হতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এখন প্রত্যক্ষ কেমন হবে সেই ব্যাখ্যাটা হচ্ছে যে যিনি সাক্ষী দিচ্ছেন তাকে চক্ষে দেখতে হবে। তিনি যেটা দেখেছেন সেটা তিনি বলবেন, তিনি যেটা শুনেছেন সেটা তিনি বলবেন, তিনি যেটা অনুভব করেছেন সেটা তিনি উপস্থাপন করবেন। অর্থাৎ এখানে সাক্ষী নিজে দেখেছেন, নিজে শুনেছেন, নিজে অনুভব করেছেন। ঠিক এটাই হচ্ছে এই ৬০ ধারার যে মৌখিক সাক্ষ্যের যে ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, যে অরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এখানে আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যে হেয়ারসে এভিডেন্স বা এখানে শোনা সাক্ষ্য সাধারণত আমাদের আইনের ভাষায় গ্রহণীয় নয়। তবে ডাইং ডিক্লারেশন বা ডাইং ডিপোজিশন যখন আমরা পড়াবো ঠিক তখনই আমরা জানবো যে হেয়ারসে সেখানে প্রচলন আছে কিনা। তবে এই ৬০ ধারার ক্ষেত্রে ৫৯ ধারার ক্ষেত্রে এখানে হেয়ারসে বা শোনা সাক্ষীর কোনো গুরুত্ব এখানে নেই। এখানে তিনি একজনের কাছ থেকে নিজে কানে শুনেছেন একজনের ঘটনা আর একজনের কাছ থেকে শুনেছেন, এরকম হলে হবে না। অর্থাৎ যে ঘটনার তিনি বর্ণনা দেবেন সে ঘটনা তারা নিজেকে দেখতে হবে, নিজে দেখেছেন, নিজে শুনেছেন এবং নিজে অনুভব করেছেন, সেইটাই হচ্ছে মূলত এখানে ৬০ ধারার যে অরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। অনেক সময় কিছু কিছু ঘটনার মতামত দেওয়ার প্রশ্ন আসে। এই মতামত দেওয়ার প্রশ্ন আমাদের এই ৬০ ধারায় বর্ণনা করা হয়েছে, যে তিনি সরাসরি মতামত দিবেন যে এই ঘটনাটা এরকম ঘটেছিল বা এরকম ঘটার সম্ভাবনা আছে বা সম্ভাবনা হয়েছে, এটা ঘটতে পারে, এরকম মতামত দেওয়ার ক্ষেত্রেও সেটাও এখানে সরাসরি তাকে বলতে হবে যে বিষয়টা এরকম। এই অর্থাৎ মতামত দেওয়ার ক্ষেত্রে ওপিনিয়ন যেটা তিনি দেবেন সেটাও এখানে মৌখিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যদি ওপিনিয়ন দেওয়া হয় বা কোনো মতামত দেওয়া হয়, সেই মতামতের ভিত্তিতেও বা বিশেষজ্ঞের মতামত সেটাও মৌখিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত হবে। সাক্ষ্য আইন একটি গুরুত্বপূর্ণ আইন। এই আইনটি সাধারণত অনেকগুলো পার্ট একসঙ্গে পড়াতে গেলে অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটে এবং অনেকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, যে কারণে অনেকেই এই দেখার আগ্রহ হারিয়ে ফেলেন। যে কারণের জন্য আমি একটু শর্ট ভিডিও করার চিন্তা ভাবনা করেছি। এখন থেকে আর অনেক দীর্ঘ ভিডিও করব না, যাতে করে আপনাদের উপকারে আসে। এবং এই ব্যস্ততম জীবনের ভিতরে অনেকেই আইন পেশায় আসছে, আইনে যারা প্র্যাকটিস করতে আগ্রহী। আমি একজন আইনের ছাত্র বা এখনো আইন শিখছি, আইন পড়াশোনা করছি। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমারও জ্ঞান চর্চা হচ্ছে এবং আইনের পরে চর্চা হচ্ছে, যে কারণের জন্য আমি এই ভিডিওগুলো করতে আগ্রহী হয়েছি। অনেকের অনুরোধও আছে, আমার স্টুডেন্টস যারা আছে তাদেরও অনেক অনুরোধ আছে এই ভিডিও করার জন্য। আমি তো স্টুডেন্ট, আমিও একজন অ্যাপ্রেন্টিস লয়ার। তো সেই হিসেবে আমার শেখার এখনো অনেক বাকি। তো আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে, আমি আমার শিক্ষা জীবনে অবশ্যই কৃতার্থ হব। আমি আইনের উপরে মাস্টার্স ডিগ্রি করেছি ফ্রম এফএম ইউনিভার্সিটি ইন্ডিয়া, ভারতের ফকিরমোহন ইউনিভার্সিটির অধীনে আমি আইনের উপরে মাস্টার ডিগ্রি করেছি। একথা বলার এই জন্য প্রয়োজন, যেহেতু শিক্ষার কোনো শেষ নেই, আমি এখনো অনেক কিছু জানি না, আইনের অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে। তো আমরা আজকে যে আলোচনা করলাম দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, এই 1872 সালের সাক্ষ্য আইন, এটি মূলত 5 নম্বর আইন। এখানে অ্যাক্ট নং 5 এবং ধারা আছে 167, এখানে সেকশনস 167, চ্যাপ্টার 11 এবং পার্ট 3 তিনটি পার্টস আছে এখানে, 3 পার্টস অ্যান্ড সেকশন 167, অধ্যায় আছে এখানে 11টি, চ্যাপ্টার 11টি চ্যাপ্টার আছে।
এবং এটি 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে ভারতীয় উপমহাদেশে কার্যকরী হয় এবং এটি প্রণয়ন করেন স্যার জেমস স্টিফেন। শেষ পর্যায়ে এসে প্রথম যিনি প্রণয়ন করেন বা ড্রাফট করেছিলেন তার নাম ছিলেন স্যার হেনরি সামারমেইন। তিনি প্রথম দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু সে তখন তার সেই আইনটি এদেশে কার্যকরী হয় নাই। পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্টে থেকে যে দায়িত্বটা তিনি পেয়েছিলেন স্যার জেমস স্টিফেন, তিনি আইনের ড্রাফট উপস্থাপন করেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে এবং এটি পাশ হয় সেখানে এবং কার্যকারিতা শুরু হয় 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে। তো আজকে আর ভিডিও বাড়াবো না, কথা বাড়াবো না, আপনারা অবশ্যই ভিডিওটি দেখেন। সুতরাং শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমার মনে হয় যে আমি একটু এখানে উৎসাহিত হব এবং পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে বা এখানে অনেক উপকারে আসে, আমার শিক্ষা জীবন অবশ্যই সার্থক হবে। আমি আইনের উপরে মাস্টার্স করেছি, আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপরে মাস্টার্স করেছি, আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হচ্ছে আইন বা ল। যে কারণের জন্য সর্বশেষ পর্যায়ে এসে আইনের উপরে লেখাপড়া করেছি, এখনো করতেছি। আমার ইচ্ছে আছে লেখাপড়া মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাওয়া, যদি ঈশ্বর সেই সহযোগিতা দেন। আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট।